যে একটা হলে আরেকটা হবে, বা এটা না হলে ওটা হবে না, এরকম যদি শর্ত থাকে সেটা হবে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত ইফ দ্বারা শুরু হয়, ম্যাক্সিমাম 80% ইফ দ্বারা সাধারণত শুরু হয়, তবে দু একটাতে মানে শুরু বলতে আর কি ইফ থাকবে মাস্ট, আবার দু একটাতে ইফ না থাকতে পারে, হ্যাড বা প্রোভাইডেড দ্যাট এগুলো থাকে সাধারণত, এগুলো দ্বারাও কন্ডিশন বোঝায়। আর কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে দুইটা, আর কন্ডিশনাল কিন্তু এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? আমরা কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ ইউজ করি। এই কন্ডিশনাল সেন্টেন্স এরকম থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকবে সাবঅর্ডিনেট ক্লজটা। এরপরে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, বা এটাকে বলে প্রবাবল বা সম্ভাব্য, আর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইমপ্রবাবল অসম্ভাব্য, আর থার্ড কন্ডিশনাল মানে একবার টোটালি ইম্পসিবল, মানে হবেই না আর কি, এরকম, ঠিক আছে? তার মানে প্রথমটা হচ্ছে সম্ভাব্য, তারপরটা হচ্ছে ইমপ্রবাবল মানে সামান্য সম্ভব হইতে পারে, অসম্ভব হইতে পারে, আর ইম্পসিবল মানে অসম্ভব, থার্ড কন্ডিশনাল কখনোই এটা হবে না, সেজন্য এটা ইম্পসিবল। তবে সাধারণত আমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এগুলোকে বলে থাকি সাধারণত। এরপরে দেখি ফার্স্ট কন্ডিশনাল কি। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স চেনার নিয়মটা হচ্ছে ইফ থাকবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে সব সময়ের জন্য। ইফ তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এরকম থাকলে আমাদের আরেকটা ক্লোজে লিখতে হবে শ্যাল বা উইল বা মে বা ক্যান। এখানে যদিও শুধুমাত্র শ্যাল উইল আছে, বাট আমরা শ্যাল উইল মে ক্যান এগুলো ইউজ করতে পারি, এই চারটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, মানে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল বা মে বা ক্যান, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখি, এখানে আছে কি, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, তাহলে কি হবে? যদি তুমি আমাকে সাহায্য করো, সাবজেক্ট আছে ছিল কি, আই, আই আই, তারপরে আয়ের পরে সাধারণত যদি জোর দেওয়া বোঝায় তাহলে উইল হয়, আর বাকি সব ক্ষেত্রে শ্যাল হয়। তো এখানে আই উইল বি গ্রেটফুল, এখানে বি হচ্ছে ভার্ব, উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, তো এখানে বি হয়েছে, ঠিক আছে? আই উইল বি গ্রেটফুল হচ্ছে অবজেক্ট, এখানে মানে অবজেক্ট বলতে এক্সটেনশন, যদি এটা অবজেক্ট নয় এটা হচ্ছে এক্সটেনশন। এখানে বি কি কারণে এটার হলো? মানে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভি হচ্ছে মেইন ভার্ব, ভি একটা ভার্ব, বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বিন হচ্ছে এটার পাস্ট ফর্ম, বি বিন বিন। বি মানে কি হয়, এটা কি বোঝাচ্ছে? হওয়া বোঝায়, হওয়া। ইফ ইউ হেল্প মি, যদি আমাকে সাহায্য করো, আই উইল বি গ্রেটফুল, তাহলে আমি তোমার প্রতি মানে আন্তরিকতা প্রকাশ করবো, বা আমি তোমার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করবো, এরকম হওয়া বোঝায়, বা আমি তোমার প্রতি সন্তুষ্ট হব, এরকম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এর পরেরটা, ইফ দ্য প্রাইস ইজ লো, মানে যদি এই দাম কমে তাহলে কি হবে, ডিমান্ড উইল ইনক্রিজ। এখানে ডিমান্ড কিন্তু হচ্ছে সাবজেক্ট, ডিমান্ড কি হবে, উইল ইনক্রিজ, তাহলে চাহিদা বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখানে এখানে উইল বি আছে, হলো না কেন এখানে? উইলের পরে ভার্ব, বুঝি নাই। এখানে কেন বি হলো না উইলের পরে? ওইখানে তো বিটা, আচ্ছা ওইখানে তো বিটা মানে মেইন ভার্ব ছিল, তো সব বাক্যে তো আর মেইন ভার্ব হিসেবে আমরা বি ইউজ করবো না। এখানে মেইন ভার্ব আছে হচ্ছে ইনক্রিজ, ওইখানে আমরা মেইন ভার্ব ইউজ করি না, যেমন ডু, ওয়ান্ট, হ্যাভ, হ্যাড, আমরা অনেক সময় কিন্তু হ্যাভ হ্যাড এগুলো কিন্তু আমরা ফার্স্ট এই হিসেবে মেইন ভার্ব হিসেবে ইউজ করি। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, ওখানে হ্যাভ কিন্তু এখানে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব না। তো ওইরকম এখানে বিটা হচ্ছে মেইন ভার্ব। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আর সমস্যা হবে। ওকে, এর এরপর একটা एग्जांपल আছে কি, ইফ ইউ মেক ডিলাই, যদি তুমি দেরি করো, দেখুন এখানে ইফ আছে, তারপরে কি আছে, মেক, মেক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা হচ্ছে ইফ এর পরে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা থাকলে আমাদের কি করতে হয়, একটা সাবজেক্ট আনতে হয় ইউ, তারপরে শ্যাল উইল বা মে বা ক্যান, এখানে উইল আনা হয়েছে ইউ উইল, তারপরে ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম মিচ, তারপর বাকি এক্সটেনশন বা অবজেক্ট যা থাকে। দেখুন এই নিয়মটা, তার মানে আমাদের টোটালিটি মনে রাখতে হবে, যদি ইফের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে, মানে পরের ক্লোজে সাবজেক্ট আনতে হবে, শ্যাল উইল মে ক্যান, এই চারটার যে কোনো একটা, মানে সেটা নিয়ম অনুযায়ী সাধারণত ফার্স্ট পারসনের পরে শ্যাল হয়, সেকেন্ড পারসনের পরে উইল হয়, বা প্লুরাল ক্ষেত্রে উইল হয়, এরকম। বা অনেক সময় যদি কোনো কাজ বোঝায় তাহলে কাজের ক্ষেত্রে সাধারণত ক্যান হয়, যে আমি করতে পারি কি পারি না, এরকম বোঝালে। তো আমাদের এই চারটা যে কোনো একটা আনতে হবে। এরপরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম, যদি এই পাশে মানে ইফ এর পরে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এই পাশে শ্যাল উইল মে ক্যান এর একটা প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আপনারা কি এটা বুঝতে পারছেন ফার্স্ট কন্ডিশনালটা দুজনেই? ইফ এর পরে কোনো কারণে
যদি পাস্টের কোনো ব্যাপার থাকে নাকি সেটা তাহলে কখনো সেটা থাকবে না? আমরা না, তাহলে সেটা অন্য রুল। ওইটা হবে সেকেন্ড কন্ডিশনাল, ওটা আমরা সেকেন্ড কন্ডিশনাল দেখব। আপাতত এখানে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কখনোই পাস্ট টেন্স থাকবে না, সবসময় প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে এটা অন্য কন্ডিশনাল হবে। মানে দুই পাশেরটাই কি প্রেজেন্টে থাকতে হবে? না না এই না, যে যেমন ৩ নাম্বার ইফের সেন্টেন্সে যে সাথে, ইফের সাথে আমাদের যে কোনো একটা দেওয়া থাকবে, হয় ইপের সাথেটা দেওয়া থাকবে বা ওই পাশেরটা দেওয়া থাকবে, আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? তো যদি ইপের সাথেরটা আমাদেরকে ইপের সাথে একটা প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমাদের ওই পাশে একটা মানে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, বা শ্যালো এর পরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, এটা বলছে। ও বুঝতে পারছি। ওকে, তো আমি এবার আরেকটা নিয়ম আছে এখানে, যে যদি ইউনিভার্সাল কোনো কিছু থাকে, মানে চিরন্তন সত্য, তাহলে সবসময় এটা প্রেজেন্ট টেন্স হয়। এটা কিন্তু আমরা টেন্সের ক্ষেত্রে জানি যে ইউনিভার্সাল হলে সবসময় গুলো প্রেজেন্ট টেন্স হয়। এখানে সেম নিয়ম। দেখো এখানে আচ্ছা, ওয়াটার বলস ইফ ইউ হিট ইট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ওয়াটার সবসময় যদি আমরা ওয়াটারকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিই, তাহলে এটা বাষ্পায়িত হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে চিরন্তন সত্য। এরপরে বল ইফ ইউ হিট রাইজ, যদি তুমি এই বরফকে তাপ দাও, ইট মেল্টস, এটা গলে যাবে। এগুলো হচ্ছে চিরন্তন সত্য। তো এরকম বুঝলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেহেতু এখানে ছিল ইট, ইট আছে সিঙ্গুলার, আর থার্ড পারসন ভার্বের সাথে যুক্ত হচ্ছে। এরপর ছিল ওয়াটার, এখানে ওয়াটার সিঙ্গুলার, সুতরাং থার্ড পারসন এখানে ভার্বের সাথে যুক্ত হচ্ছে বয়েলস। মানে যদি সবসময় ইউনিভার্সাল ট্রুথ নিয়ে থাকে, ওটা সবসময় প্রেজেন্ট টেন্স হবে, অন্য কোনো টেন্স হবে না। এটা কি বলছে? আমাদের শুধু উপরের নিয়মটা জানলে হবে, আমি হিসেবটা হতে এক্সেপশনাল, যে যদি কখনো যে ইউনিভার্সাল কোনো কিছু নিয়ে থাকে, যেমন সূর্য পৃথিবীর চারদিকে ওঠে, সরি সরি এটা না, আহ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, যদি এরকম কিছু থাকে, তাহলে এটা কিন্তু আমরা জানি চিরন্তন সত্য। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের একটা প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, যে আর্থ মুভস রাউন্ড দ্য সান, ঠিক আছে? এরকম কোনো কিছু হবে, যে এরকম কোনো চিরন্তন কোনো কিছু থাকে, চিরন্তন সত্য কিছু বা ইউনিভার্সাল ট্রুথ নিয়ে থাকে, বা ফ্যাক্ট আছে, এটা মানে এটার প্রমাণ আছে, এরকম কিছু থাকলে তাহলে আমাদের ওখানে সবসময় প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স ইনডেফিনিট হবে, বা টেন্স। ফার্স্ট কন্ডিশন হবে, অন্য কোনো কন্ডিশন কিন্তু এখানে হবে না। আপনারা কি এটা বুঝতে পারছেন? হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, বুঝতে পারছি। ভাইয়া এই যে কন্ডিশনাল সেন্টেন্সে যে ৩ ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, এই দুটার মানেটা একবার বলেন। থার্ডটা বুঝতে পারছি যেটা পুরোপুরি ইম্পসিবল হবে, ফার্স্ট কিন্তু প্রথম কন্ডিশন, দুইটা আরেকবার বলেন। কন্ডিশন হচ্ছে এখানে হবে, মানে এখানে যখন আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, দেখুন নিচে আছে ইফ উই ইট লো সোডিয়াম ফুড, যদি অল্প পরিমাণে সোডিয়াম খাবার খাই, তাহলে কি হবে? আওয়ার জেনারেল হেলথ উইল বি বেটার, তাহলে আমাদের যে মানে স্বাস্থ্যটা, এই স্বাস্থ্যটা আরো ভালো হবে। মানে আমরা যদি অল্প পরিমাণে লবণ খাই, তাহলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে, বা কাঁচা লবণ খেলে স্বাস্থ্য ভালো থাকবে। তো এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু অসম্ভব কিছু না, এবং এটা অবশ্যই মানে সত্য। যার কারণে আমাদেরকে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এবং এই পাশে যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল ইফ উই ইট, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম আছে এট, পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। তো আমাদের এটা সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম আছে, দ্যাটস এটা ইফ এর পরে প্রেজেন্ট টেন্স আছে। তো যদি এরকম থাকে, তাহলে আমাদের ওই পাশের ক্লুসে একটা সাবজেক্ট আনতে, সাবজেক্ট কিছু ছিল আওয়ার, আওয়ারের পরে একটা ভার্ব আনতে হবে, সেটা হবে প্রেজেন্ট টেন্স, এবং তার আগে শ্যাল, উইল, মে বা ক্যান, এই চারটার যে কোনো একটা ইউজ করতে হবে। মানে এটা হচ্ছে মোরাল অক্সিলিয়ারি ভার্ব। তো বা ওই শ্যালো কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, এগুলো তো আমাদের একটা আনতে হচ্ছে। এখানে ছিল উইল, আমরা মানে উইল এনেছি, এরপর একটা ভার্ব আনতে হবে, এবং ভার্বটা অবশ্যই আমরা জানি শ্যাল, উইল, মে, ক্যান, এগুলো পরে ভার্বের বেস ফর্ম হয়। এখানে একটা বেস ফর্ম আনতে হবে, তো এখানে আছে বি, ভি, তারপর অবজেক্ট যা থাকবে বেটার। তো আমাদের কিন্তু এটা সম্ভব, অবশ্যই সম্ভব। যদি আমরা লবণ কম খাই, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, বা এটা হচ্ছে প্রুফ, মানে প্রমাণিত। এখানে কিন্তু অসত্য বলতে কোনো কিছু নেই, বা অসম্ভব বলতে কোনো কিছু নাই। বুঝতে পারছেন এইটা, মানে ফার্স্ট কন্ডিশনালটা? হ্যাঁ, হ্যাঁ, জি। এটার অ্যান্সারটা কি হবে সি এর? এটা মানে হবে ৩ নাম্বার যেটা বললাম। অবশ্যই আমাদের চার্টার একটা আনতে হবে, আর এখানে যেহেতু আমরা ইউজ করছি সাবজেক্ট কিছু আওয়ার জেনারেল হেলথ, সুতরাং আমাদের এখানে উইল আনতে হচ্ছে, কারণ এটা থার্ড পারসন, যাচ্ছে আমাদের এখানে উইল আনতে হয়েছে। উইল সব জায়গায় ইউজ করবো ভাই, সমস্যা এর আছে একটু। পরেরটা আছে হচ্ছে আহ না না, সব ক্ষেত্রে আমাদের মনে করো আমাদের একটা কাজের কথা বলছে, যে ইফ আই ডু ইট, যদি আমি এটা করি, তাহলে কি আই ক্যান মেক মানি, বা আই ক্যান মেক এ লট অফ মানি, আমি অনেক টাকা আর্ন করি, বা আই ক্যান আর্ন এ লট অফ মানি। ওইখানে কিন্তু হবে না আই উইল এ লট অফ মানি, আর তাহলে হবে উত্তর জানি অনেক টাকা হয়ে যাবে। আসলে এটা সম্ভব না, আপনাকে সেটা কনটেক্সট উপর ডিপেন্ড করতে হবে, যে উত্তরটা কি চাচ্ছে, বা এই পাশে বাংলাটা আপনাকে বুঝতে হবে, যে পাশে অর্থটা কি আছে। তো সেইটা অনুযায়ী আপনাকে ওই চারটা যেকোনো একটা ইউজ করতে হবে। বুঝতে পারছেন শোন ওকে, ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ঠিক আছে।
আচ্ছা সেকেন্ড সুমন ভাই কন্ডিশন। বলছে এই ফাতেমা তো জোহরা বলছে এখানে উত্তরটা কি রকম হবে, মানে ইফ উই ইট লো সোডিয়াম ফুড, মানে যদি আমরা কম সোডিয়ামের খাবার খাই, সোডিয়াম যুক্ত খাবার খাই, তাহলে কি হবে, আওয়ার জেনারেল হেলথ, আমাদের স্বাস্থ্যটা উইল বি বেটার, আরো ভালো হবে। মানে যদি আমরা কম সোডিয়াম ব্যবহার করি তাহলে আমাদের স্বাস্থ্যটা ভালো হবে। এটা কিন্তু অসম্ভব না, এটা কিন্তু সম্ভব। সম্ভব। ঠিক আছে, এই জন্য আমরা ফার্স্ট, আর এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এই জন্য ফার্স্ট কন্ডিশনাল আরেকটা নাম হচ্ছে প্রবাবল অর ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফাতিমা ধর আপনি কি এটা ক্লিয়ারলি ভালো মতো বুঝতে পারছেন এটা? ওকে। জি। আচ্ছা তাহলে আমি যেটা ই করি, কোশ্চেন করি, যেমন এখানে আছে ইফ উই সরি ইফ হি ড্যাশ হি সরি শি উইল নট গো, এখানে আছে ইফ হি ড্যাশ শি উইল নট গো। আমি আবার বলতেছি, ইফ হি ড্যাশ, এটা হচ্ছে একটা ক্লুজ, শি উইল নট গো। তাহলে এখানে আমাদের উত্তরগুলোতে আছে উইল কাম, কাম, মে কাম, কামস। তাহলে কোনটা হবে? ফাতিমা তো ঝরা, বলুন কোনটা হবে? আমি আবার বলি, ইফ, ওইটা জান দিছে কি উত্তর দিচ্ছি। কামস। এটা ইফ ইট ইজ সামারি, ইট ইট ড্যাশ, তারপরে কুল। আচ্ছা। হুম, ইফ ইট ইজ সামার ইট ড্যাশ কুল। আচ্ছা, আহ, এখানে উড দিছেন, উড ফিলস গুড হ্যাঁ, কোল্ড, উড ফিল ফেল্ট, একটা আছে ফিলস আর একটা আছে ফেলস উইল ফিল, কোল্ড। কোনটা হবে? কোনটা হবে সুমন ভাইয়া? এখানে বি নাম্বারটা হবে। বি নম্বরটা। ফাতিমা তো জহরা উইল ফিল, উইল ফিল করি। উইল হবে কেন? এটার যে পরে উইল উইল হওয়ার না কথা, হওয়ার কিন্তু আমি কথা। আরেকটা রুলসে বলছিলাম যদি এটা ইউনিভার্সাল ট্রুথ হয় সবসময় প্রেজেন্ট টেন্স হয়, অন্য কোনো কিছু না। তো প্রেজেন্ট টেন্সে কি কোনো শ্যালো উইল ইউজ করা হয় আচ্ছা, অক্সিলারি ভার্ব হিসেবে? তাহলে তো হবে না এটা, ফিল হবে। তাহলে না। আর কি আছে? উইল হবে না, আর উইল না হয়তো কখনো উডও হবে না, কারণ উড ব্যবহার হয় পাস্ট টেন্স, আর ওখানে তো পাস্ট টেন্স হবে না। ফেল্ড আছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তো এটাও তো হবে না, ফেলস হবে। ফিলস হবে, ফিলস সি নাম্বারটা। একটা আছে। ফেলস হবে কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, দ্যাটস আমাদের প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। তো আমাদের এখানে প্রেজেন্ট টেন্স আছে কোনটায়? শুধুমাত্র দুইটায়, একটা আছে ফিলস, একটা আছে উইল ফিল। তো যেহেতু এটা হচ্ছে ইউনিভার্সাল, সুতরাং এখানে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স হবে, এখানে এই ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে কিছু হবে না। দ্যাটস এখানে শুধুমাত্র তো ফিল মনেই হবে, ছিল বা না শ্যাল উইল আসবে না। ইউনিভার্সাল। বুঝতে পারছি। বুঝতে পারছেন এটা? আমরা বুঝতে পারছি, এটা তো শীতের সময় তো অলরেডি শীত লাগে, জি। কোল্ড লাগে। হ্যাঁ, তো এরকম যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে সেক্ষেত্রে আমাদের হুম, সবসময় খেয়াল রাখতে হবে ওটা হবে সবসময় প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, টেন্স, অন্য কোনো টেন্স, প্রেজেন্ট ওখানে ইনডিফিনিট টেন্স। শ্যাল উইল মে ক্যান এগুলো আসবে না। আর বাকি অন্য ক্ষেত্রে যদি ইফের পরে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের ওখানেও প্রেজেন্ট টেন্স হবে। ওকে, এর পরেরটা দেখুন, সেকেন্ড ইমপ্রবাবল, মানে এটা হতেও পারে নাও হতে পারে। তো এখানে হচ্ছে আমরা আগেরটাতে দেখেছি ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকবে, এখানে শুধু পাস্ট টেন্স থাকবে, এটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। বাকি ওই শ্যালের জায়গায় হবে শুড, উইলের জায়গায় উড, ক্যানের জায়গায় কুড, মির জায়গায় মাইট, এটুকুই ডিফারেন্স। মানে ওখানে ছিল ইফ এর পরে প্রেজেন্ট টেন্স, আর এখানে ইফ এর পরে পাস্ট টেন্স, আর ওইখানে ছিল সাবজেক্টের পরে শ্যাল উইল মে বা ক্যান, আর এখানে সাবজেক্টের পরিবর্তে শ্যাল উইল অথবা উইলের পরে উড, অথবা ক্যানের পরে কুড, অথবা হচ্ছে মের পরে মাইট। ফাতেমা জোহর আপনি কি আপনার উত্তর পেয়েছেন যে পাস্ট টেন্স থাকলে আমাদের আরেকটু ক্লিয়ার করে বলেন, আমার না দুইটা একরকম লাগতেছে। এরকম হচ্ছে? আমরা এক্সাম্পল দেখি, দেখুন এখানে এক্সাম্পল আছে, ইফ ইউ ওয়ান্টেড,
ইফ আছে, সাবজেক্ট আছে ইউ, তারপরে এখানে কন্টেন্স আছে ভার্বের পাস্ট ফর্ম, ওয়ান্টেড পাস্ট ফর্ম আছে ওয়ান্টেড। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইফের পরে পাস্ট টেন্স আছে, তো আমাদের ওই পাশে কি হবে সাবজেক্ট আই। আই এর পরে শুড, কুড, মাইট অথবা হচ্ছে উড, ঠিক আছে, এই চ্যাপ্টার একটা ইউজ করতে হবে। তো এখানে উড ইউজ করা হয়েছে কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের নিয়মটাই হচ্ছে সাবজেক্টের পরে শুড, কুড, মাইট, উড এই চ্যাপ্টার দেখুন একটা হবে। তো যেহেতু আমাদের এখানে আই আছে, এরপরে উড ব্যবহৃত হয়েছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এখানে হেল্প ব্যবহার করা হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হেল্প, এরপরে অবজেক্ট ইউ। তাহলে অর্থটা কি হলো, ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এটা কিন্তু হতেও পারে নাও হতে পারে, কারণ সে চাইতেও পারে নাও চাইতে পারে। আপনারা কি এই ফার্স্ট এক্সাম্পলটা বুঝতে পারছেন যে এখানে কেন হয়েছে? বা হ্যাঁ বুঝতে পারছি। আরেকটা এক্সাম্পল দেখি, ইফ উই হ্যাড এ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো। তো এখানে সুমন ভাই একটা কোশ্চেন করতে পারেন যে হ্যাড কেন হলো, আমরা জানি হ্যাড হচ্ছে পাস্ট টেন্সে, সরি পাস্ট পারফেক্টে, বাট এখানে হ্যাডটা কিন্তু, এখানে হ্যাড হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব না। দেখুন হ্যাভ ইফ থেকে আছে হ্যাড হচ্ছে। সাবজেক্ট, উই হচ্ছে ভার্ব, হ্যাড আছে হচ্ছে এখানে এই হ্যাবের পাস্ট টেন্স, হ্যাভ আচ্ছা, আর হ্যাজ হ্যাভ হচ্ছে থেকে হ্যাড প্রেজেন্ট হচ্ছে। ফর্ম, এটা পাস্ট হচ্ছে হ্যাড। তাহলে রাইট। ইফের পরে আমাদের, সরি ইফের পরে আমাদের কোনটা আছে পাস্ট টেন্স, দ্যাটস আমাদের ওই পাশে হবে সাবজেক্ট উড, কুড, শুড, মাইট, এটার একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি ইউজ করেছে উই, তারপরে উড, উড ইউজ করেছে, তারপরে কি আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছে খরচদার। এবার তাহলে অর্থটা হলো কি, ইফ উই হ্যাড এ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো বা হয়তো, উই উড ক্রস দ্য রিভার, আমরা নদীটা পার হতে পারতাম। তো এখানে কিন্তু অসম্ভব হতে পারে, সম্ভব হতে পারে, নৌকা থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা পার হতেও পারে নাও পারতে পারি। সুতরাং এখানে আমাদের এটা সেজন্য বলা হয়েছে সেকেন্ড কন্ডিশনালকে ইম্প্রবাবল, আমরা এটাও বলতে পারি। বুঝতে পারছেন ইম্প্রবাবল সেন্টেন্স বা সেকেন্ড কন্ডিশনালটা? বুঝতে পারছি। আচ্ছা, এখানে কিন্তু আরেক উড ভাবে বিটটা আরেকবার বলেন। বুঝি নাই। উড বিটটা বলেন, এই যে 3 নম্বরে যেটা আছে। ও আই আচ্ছা, উড ওকে বিট। ওকে ওকে। ইফ আই লিভড নিয়ার মাই হাউস, যদি আমি আমার এই অফিসে, সরি নিয়ার মাই অফিস, আমি যদি আমার অফিসের কাছে বাসা ভাড়া নিতাম বা থাকতাম। তো এখানে ইফের পরে পাস্ট টেন্স আছে সাবজেক্টের পরে, যেহেতু লিভড হচ্ছে পাস্ট ফর্ম, তারপর এখানে হচ্ছে আই উড বি, এখানে বি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে মেইন ভার্ব, আর উড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আবার বলি, যেমন আমরা বলি এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর হচ্ছে পাস্ট ফর্ম। তো ওই রকমই সেম, বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বিন হচ্ছে পাস্ট ফর্ম। একটু আগে আমরা দেখেছি না হ্যাড, হ্যাড কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু ওটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। সেম হচ্ছে বি প্রেজেন্ট ফর্ম, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। বুঝতে পারছেন যে এজন্য উড হয়েছে ফার্স্টে, উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে বি। ফাতিমা তো এইটা আরেকবার বলেন। আচ্ছা ওকে। আমাদের নিয়মটা হচ্ছে ইফের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমাদের ওই পাশে ক্লোজে সাবজেক্ট হয়, উড, কুড, মাইট আর হচ্ছে শুড, এই চারটার একটা হয়, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয় বা ভার্বের বেস ফর্মটা হয়। তো আমাদের এখানে সেই অনুযায়ী আই হইছে সাবজেক্ট, এরপরে আই এর পরে উড ব্যবহার করা হয়েছে উড, তারপর অবশ্যই ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম আনতে হবে। তো এখানে বি ইউজ করা হয়েছে, বি, বিই, বি মানে হওয়া বোঝায়, বিকামকে আমরা সংক্ষেপে বিয়োগ বলতে পারি, ঠিক আছে। আর এখানে বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম হচ্ছে বিন, বি ডাবল ই এন, বিন। আমরা যেমন একটু আগের উপরে দেখেছি হ্যাড, হ্যাড জানি আমরা পারফেক্ট টেন্সে ইউজ করা, বাট এখানে তাহলে হ্যাড হলো কেন? কারণ হ্যাভ হ্যাজ হচ্ছে এটার প্রেজেন্ট ফর্ম আর হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। সেম ভাবে বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা পাস্ট ফর্ম হচ্ছে বিন, বি ডাবল ই এন, বিন। সুতরাং এখানে উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে বি ইউজ করা হচ্ছে, তারপর লাস্ট এক্সটেনশন বা অবজেক্ট যা আছে। বুঝতে পারছেন ফাতিমা তো জোহরা? জি। আচ্ছা, এরপরে স্ট্রাকচার নাম্বার 2টা দেখুন, এটা মাঝে মাঝে আসে যে অনেক সময় কিন্তু ইফ নাও থাকতে পারে, ইফের পরিবর্তে হ্যাড বা ওয়ারও থাকতে পারে। এগুলো থাকলেও সেম অর্থই হবে, মানে ফার্স্টে ওয়ার বা হ্যাড দ্বারা শুরু হবে। যেমন হ্যাড আই মাস মানি, যদি আমার অনেক টাকা থাকতো, এখানে কিন্তু হ্যাড হচ্ছে ইফের একটা কমপ্লিমেন্ট বা পরিপূরক, মানে ইফের পরিবর্তে আমরা হ্যাড ইউজ করতে পারি চাইলে। তাহলে হ্যাড আই মাস মানি, যদি আমার অনেক টাকা থাকতো, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, হ্যাড হচ্ছে ফার্স্ট ফর্ম, তাহলে কি হবে আই উড বাই এ কার। উড হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করা হয়েছে, বা আমাদের নিয়মটাই ছিল শুড, কুড, উড, মাইট, ইজ একটা হবে উড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এখানে ইউজ করা হয়েছে বাই। আমি বাই আমি একটা গাড়ি কিনতাম, মানে যদি আমার অনেক টাকা থাকতো আমি একটা গাড়ি কিনতাম। আবার অন্যরকম হতে পারে, এখানে অয়ারও থাকতে পারে, অয়ার দে স্টাডিয়ার, যদি তারা এরকম মানে মেধাবী হতো
দে কুড অবটেইন দ্য ডিগ্রি, তাহলে তারা এই ডিগ্রিটা অর্জন করতে পারতো। তো এখানে কুড ইউজ করা হয়েছে। এরপরে ভার্বের অবশ্যই বেস ফর্ম হবে অবটেইন, এটা পাস্ট হচ্ছে অবটেইনড। সুতরাং আমাদের বেস ফর্ম ইউজ করতেছে, কারণ আমরা আগে কুড ইউজ করছি। আর মোরাল যদি ভার্বের পরে সবসময় ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাছাড়া আমাদের নিয়মেও বলা আছে যে উড কুড মাইট শুড এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হবে। ভাই যে দ্যাটস সো এখানে এখানে একটা কথা সেটি। আছে। হ্যাঁ বলুন শুনুন ভাইয়া। ভাই যেখানে এই যে আই ক্যান থেকে আমি কোড দিলাম, এখানে সমস্যা হবে কি? ভাই একার বুঝি নাই আমি। এখানে হ্যাড আই মানি, হুম, তারপরে আমি এখানে আই ক্যান থেকে আমি কোড দিলাম ভাই একার। হ্যাঁ সেটা হবে। আপনার দেখতে অর্থটা ঠিক থাকে নাকি, যে হ্যাঁ মাস মানে যদি আমার টাকা থাকতো আই কুড বাই কার, আমি একটা গাড়ি কিনতে পারতাম। হ্যাঁ, ও- এটা দেওয়া যায়। সেটাও সম্ভব। হ্যাঁ, মানে আপনার অর্থ যদি মিল থাকে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন আছে সেকেন্ড কন্ডিশনাল নিয়ে? মাইট কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে তবে? যে ক্ষেত্রে সাধারণত ভবিষ্যতের কোনো কিছু বোঝায়, যে মনে করুন ইফ হি কেম, যদি সে আসতো, আই মে ইনভাইট হিম, সরি আই মাইট ইনভাইট হিম, আমি তাকে ইনভাইট করতাম। মানে এখানে ভবিষ্যৎ বোঝাচ্ছে। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি তাহলে, ফাতেমাতুজ জোহর, আমি কি লিখে দিব নাকি এমনিতে মুখে বলবো? মুখে বলেন, বুঝতে পারলে তো আর লেখার দরকার নেই। ইফ দ্য পিপল ওয়ার এ লিটল মোর টলারেন্ট, কি বলছে? ইফ দ্য পিপল, যদি লোকেরা বা মানুষজন ওয়ার এ লিটল মোর টলারেন্ট, মানে যদি তারা আরেকটু বেশি তাদের সহ্য সীমা থাকতো, বা যদি তারা আরেকটু সহনশীল হতো, তাহলে কি হতো? বা আরেকটু বেশি সহনশীল হতো, তাহলে আওয়ার ওয়ার্ল্ড ড্যাশ এ বেটার প্লেস, আমাদের বিশ্ব ড্যাশ এ বেটার প্লেস, একটা ভালো স্থান। এরপরে আমাদের একটা এখানে ইউজ করতে হবে কি, উইল বিকাম আছে এক নম্বরে, উইল বিকাম। দুই নম্বর আছে উড বি, তিন নম্বর আছে উইল বি, চার নম্বর আছে উড হ্যাভ বিন। তাহলে আমাদের কোনটা হবে? অপশনগুলো লিখে দেন, অপশনগুলো মনে নেই। উইল বিকাম, উইল বি, হচ্ছে উড বি, আর একটা হচ্ছে উড হ্যাভ বিন। প্রশ্নটা আছে ইফ আই, প্রশ্নটা একবার বলবেন? ইফ দ্য পিপল আর এ লিটল মোর টলারেন্ট, যদি লোকজন আরেকটু বেশি সহনশীল হতো, আর ওয়ার্ল্ড ড্যাশ এ বেটার প্লেস, আমাদের বিশ্ব একটা মানে সুন্দর স্থান। এখন আপনি এখানে উড উড বি। বি, কারণ আমাদের আমরা জানি যে এটা যেহেতু পাস্ট টেন্স আছে, এখানে বলছে অয়ার, সুতরাং এটা পাস্ট টেন্স আছে, আর পাস্ট টেন্স ইউজ করা হয়। দ্যাটস ওয়াই এরপরে আমাদের হবে অবশ্যই ওই চারটার একটা, ওখানে উড আছে, আর ওখানে দুটো অপশন আছে, উড, উড বি, আর একটা আছে উড হ্যাভ বিন। তো আমাদের বলছে উডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর ওখানে হ্যাভ বিন ওটা হচ্ছে পারফেক্ট, বা আমাদের পারফেক্ট বললে আমাদের বলছে উডের পরে ওকে। সবসময় ভার্বে একটা ফর্ম হবে। এখানে আমাদের বি ইউজ করতে হচ্ছে। বুঝতে পারছেন কি দুজনে এটা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি। ওকে, সুমন ভাই আপনি বলুন, ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আই ড্যাশ এ স্কুল। If I were a rich man, I dash a school. হুম, Wait, আচ্ছা wait, I I made দেখুন a আমি লিখে দিচ্ছি, ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আই ড্যাশ এ স্কুল। আমি অপশন তো দিলেন তাহলে না ভাই, অপশন কি আছে না নাই? না না না, এখানে অপশন নেই। আমি আচ্ছা আমি আপনাকে এমনি আচ্ছা এখানে অপশন নেই। সরি। মানে আপনি এখানে বলছি কি মেড বাংলাটা কি পাই আর রিস না, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম আই ড্যাশ স্কুল, আমি একটা স্কুল। এখানে আর কি হতে পারে? আমি ধনী ব্যক্তি হলে আমি স্কুলে কি করতে পারতাম? আপনাকে এরকম কিছু একটা লিখতে হবে। আই মেড এ স্কুল, আমি একটা স্কুল তৈরি করে দিতাম এরকম। মেড হয় না সাধারণত, ওখানে বিল্ড। ঠিক আছে, স্কুল তৈরি হয় বিল্ড, বা ওখানে সাধারণত বিল। স্টাবলিশড হয়। কারণ স্কুল তো আপনি, যদি আপনি ধনী ব্যক্তি হন তাহলে তো আর আপনি নিজে নিজে বানাবেন না, তাহলে হবে আই স্টাবলিশড। তাহলে হবে আই উড স্টাবলিশ, আই উড এস্টাবলিশ এই স্কুল, আমি একটা স্কুল বানাতাম, বা আমি একটা স্কুল প্রতিষ্ঠা করতাম। বুঝতে পারছেন সুমন ভাইয়া?
ভাই এখানে আই উড বি ডোনেট দেওয়া যায় না? আপনি কি স্কুল কখনো ডোনেট করতে পারেন? স্কুলে ডোনেট করতে পারেন, বাট স্কুল তো ডোনেট করতে পারেন না। আচ্ছা। মানে এইরকম হলে লিখতে পারেন যে আই উড ডোনাট টু এ স্কুল। ঠিক আছে, আমি একটা স্কুলে ডোনাট করতাম, বাট এখানে কিন্তু টুটা নাই। দ্যাটস ওয়াই এখানে অর্থটা হচ্ছে আমি একটা স্কুল, মানে এখন আমি তো স্কুল ডোনাট করতে পারি না বা স্কুল দান করতে পারি না। আমি স্কুলে কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারি, বা যদি ওখানে একটা টু থাকতো তাহলে আপনি যেটা বলতেন সেটা হলো যে ডোনাট, আই উড ডোনাট এ স্কুল। আমি একটা স্কুল, সরি, আমি একটা স্কুল ডোনাট করতে পারতাম, বা আমি স্কুলে ডোনেট করতে পারতাম, এরকমটা হতো। বাট এখানে তো সেটা নেই, তার চেয়ে আমাদেরকে স্কুল এখানে একটাই সাধারণত ইউজ করা যেতে পারে যে আমরা স্কুলে আমরা কিছু প্রতিষ্ঠা করতাম। ওকে, হুম। তাহলে আচ্ছা, অ্যান্সারটা কি হবে বললেন তাহলে? যেটা হবে, যদি আমি একদম ধনী ব্যক্তি হতাম তাহলে আমি একটা স্কুল প্রতিষ্ঠা করতাম, এটা হবে আই উড এস্টাবলিশ এ স্কুল। উড এস্টাবলিশ। আচ্ছা। ওকে, এরপরটা আছে ইম্পসিবল আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা কি? ইফ যুক্ত ক্লুজটি পাস্ট পারফেক্ট টেন্স। আগেরটা প্রথমটা ছিল প্রেজেন্ট টেন্স, এরপরে আমরা সেভ কন্ডিশনাল যদি পাস্ট টেন্স, আর এখানে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি সুমন ভাইয়া? দ্রুত বলুন, কুইক। সাবজেক্ট হ্যাড মূল ভাবের 3 নাম্বার ফর্ম। মূল প্লাস সাবজেক্ট, গুড। তো আমাদের যদি এরকম ইফ এর পরে কিছু থাকে তাহলে আমাদের ওই পাশে কি ইউজ করতে হবে? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট বা শুড, এই চারটার একটা প্লাস একটা হ্যাভ। এখানে কিন্তু ওই পাশে যেহেতু আমাদের পাস্ট পারফেক্ট বলছে, সুতরাং এই পাশে আমাদের পারফেক্ট ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই এখানে একটা হ্যাভ আসবে, হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। একটা এক্সাম্পল দেখি। ইফ হি হ্যাড ইনভাইটেড মি, যদি সে আমাকে ইনভাইট করে থাকতো, আই উড হ্যাভ গন, আমি যেতে পারতাম। এটা একেবারে ইম্পসিবল, ঠিক আছে, এটা একেবারে মানে অসম্ভব কোনো কিছু বোঝায়, মানে এগুলো কোনো নিশ্চয়তা নেই, সম্পূর্ণ অসম্ভব, এটা কখন হবে না। ঠিক আছে, তো এরকম যদি বলো তাহলে সেটা হয় ইম্পসিবল আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। যে ইফ হি হ্যাড ইনভাইটেড মি, যদি আমাকে সে ইনভাইট করে থাকতো বা যদি আমাকে সে আমন্ত্রণ করে থাকতো, এখানে কিন্তু থাকতাম বলে নাই বা থাকতো বলে নাই, মানে আহ আমাদের সেকেন্ড কন্ডিশন যে থাকতাম ছিল, বাট এখানে কিন্তু ওরকম থাকতামটা নেই। ঠিক আছে, এখানে যদি থাকতো বলছে, মানে সম্পূর্ণ অনিশ্চিত আর কি। তো এখানে কি হবে? আই সাবজেক্ট, এখানে সাবজেক্ট আই ইউজ করা হয়েছে, এরপরে অবশ্যই উড, কুড, শুড, মাইট এটার একটা, তাহলে উড ইউজ করা হয়েছে। তোমাদের ওখানে বলছিল হ্যাভ, তো সেই হ্যাভ ইউজ করা হয়েছে। এরপরে কি? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে কি হবে? গন। উত্তরটা কি? ইফ হি ইনভাইটেড মি, হি হ্যাড ইনভাইটেড, যদি সে আমাকে ইনভাইট করে থাকতো, আই উড হ্যাভ গন, আমি যেতে পারতাম। বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ফাতিমাতুজ জোহরা, আপনি কোনো কোশ্চেন করতেছেন না, মেবি সমস্যা আছে, আমি আবার ফর এক্সাম্পল আচ্ছা এখানে বলছে। বলেন। আচ্ছা, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, মানে কি ঘটতো? ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, যদি ব্রিজটা ভেঙে যেত। এখানে আছে হচ্ছে আমাদের যে পাশে ইফ আছে, আমাদের সেই পাশের ক্লোজটি সবসময় ফলো করতে হবে, ব্রোকেন। ইফ আছে, ইফের পরে হ্যাড আছে, হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল আছে। ঠিক আছে, তার মানে আমাদের আছে ইফের পরে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স আছে, সরি, ভার্বে না, মানে ইফের পরে পাস্ট পারফেক্ট আছে। সুতরাং আমাদের এই পাশের ক্লোজটাতে হবে কি? উড, কুড, মাইট, শুড, এর সাথে একটা উড ইউজ করা হয়েছে, তারপরে হ্যাভ হবে, তারপরে ভার্ব পার্টিসিপল ফর্ম হ্যাপেন্ড। সুতরাং আমাদের কিন্তু এখানে উড হ্যাভ হ্যাপেন্ড লিখতে হচ্ছে, যে কি ঘটতো যদি ব্রিজটা ভেঙে যেত। বুঝতে পারছেন? মানে আপনাকে যে কোনো এক পাশেরটা দেওয়া থাকবে, বাকি অন্য পাশেটা আপনাকে লিখতে হবে। সেটা আপনাকে হতে পারে ইফ ক্লোজ লিখতে হতে পারে, বা অনেক সময় ওই পাশের ক্লোজটাও লিখতে হতে পারে, মানে ইফ ক্লোজ বাতে যেটা। বুঝতে পারছেন এটা? হ্যাঁ বুঝতে পারছি। আর অনেক সময় কিন্তু হ্যাড দ্বারাও থাকতে পারে। ঠিক আছে, সবসময় যে ইফ দ্বারা থাকবে এরকম না, হ্যাড দ্বারা থাকবে। যেমন হ্যাড আই রিয়ালাইজ হাউ ক্লোজ আই ওয়াজ টু ফলিং, আই উড নট হ্যাভ গন টু দ্য পার্টি। বলছে হ্যাড আই রিয়ালাইজ, যদি আমি বুঝতে পারতাম, হাউ ক্লোজ, কতটা কাছে, আই ওয়াজ ফলিং, মানে আমি আমার পতনের কতটা কাছে ছিলাম, যদি আমি এটা বুঝতে পারতাম, তাহলে এখানে যদি হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, দ্যাটস এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স আছে। সুতরাং আমাদের অবশ্যই কি ইউজ করতে হবে? I would not have gone to the party, তাহলে আমি পার্টিতে যেতাম না। তাহলে উড আছে, উডের পরে হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, দ্যাটস ইট, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আপনারা কি বুঝতে পারছেন থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা?
হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি ভাই। ওই হ্যাড এই সেন্টেন্সটা একবার বুঝায় আচ্ছা বলেন। ইফ না থাকে হ্যাডও থাকতে পারে, হ্যাড দ্বারাও ইফ কন্ডিশনালি বোঝায়, ঠিক আছে। যেমন এখানে আমরা একটা আরেকটা এক্সাম্পলের কথা যদি বলি, ওইটা আমি একটা লিখে দিচ্ছি বা ওইটা আমি ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ দেখুন 19 নম্বর একটা এক্সাম্পল আছে, কি আছে, হ্যাড আই হিয়ার দা ওয়েদার। এখানে হিয়ার বলতে বুঝতে পারা, মানে যদি আমি আবহাওয়াটা বুঝতে পারতাম তাহলে কি হবে, আই ড্যাশ অ্যান্ড আমব্রেলা। এখানে অবশ্যই যেহেতু হেড আছে আর হেড এর সাধারণত ইউজ করা হয় ইফ ইফ থাকলে বা ইফের পরিবর্তে আর হেড, আর সেই সাথে হেড ইউজ করা হচ্ছে পারফেক্ট টেন্সে, হেড তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাটস এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্সে। তো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স থাকলে আমাদের ওই পাশে উড শুড কুড মাইট এই চারটা একটা প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। দ্যাটস আমাদের এখানে কি হবে, উড একটা হবে হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, সেজন্য হয়েছে উড হ্যাভ টেকেন। আপনারা কি এটা বুঝতে পারছেন? ফাতিমা জোহর এবার। হ্যাঁ ওকে, বুঝতে পারছি। তো অনেক সময় কিন্তু এই ইফ হ্যাড ছাড়াও আরেকটা হতে পারে, সেটা হচ্ছে কি প্রোভাইডেড দ্যাট বা আনলেস তো থাকতে পারে অনেক সময়, ঠিক আছে। এগুলো থাকলেও ইফ কন্ডিশনালি হবে। যেমন এখানে প্রথম এক্সাম্পলটা ছিল ড্যাশ উই উড নট উই ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট, তাহলে সেখানে হবে আনলেস হি কাম, যদি সে না আসে উই ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট, তাহলে আমরা এতটা করে বেশি কথা বলতাম না। মানে অনেক সময় আনলেস দ্বারাও ইফ বোঝায়, ঠিক আছে, বা একটা এরকম ইফের মতো একটা শর্ত বোঝায়, যদি সে না আসে, না আসলে কি হবে, উই ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট, আমরা এতটা কথা বলতাম না। বা অনেক সময় প্রোভাইডেড দ্যাটও থাকতে পারে। এরপরে কত নম্বর এক্সাম্পল আছে এটা, 5 নম্বর এক্সাম্পলটা দেখুন, ওয়েট ছবি আছে নাকি, আমি আবার ছবিটা দিচ্ছি। ওকে দেখুন এখানে 5 নম্বর এক্সাম্পলটা দেখুন, দ্য প্লেন উড টেক অফ ইন টাইম প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ গুড। মানে প্লেন ঠিক সময় ছাড়বে, সেটা কিসের উপর ডিপেন্ড করে, ওয়েদার কি ভালো আছে নাকি নেই। ওকে, তো যেহেতু এখানে আমাদের উইল আছে আর উইলের পরে প্রেজেন্ট ফর্ম আছে, আমরা জানি এইটা হচ্ছে সাধারণত ফার্স্ট কন্ডিশনালে হয়, উইলের পরে প্রেজেন্ট ফর্ম। দ্যাটস আমাদের এই পাশে কি হবে, অবশ্যই একটা ইউজ করতে হবে, প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। তো এখানে প্রেজেন্ট টেন্স আছে শুধুমাত্র একটাতেই, উড ইউজ করা হয় পাস্ট টেন্সে, ওয়াজ ইউজ করা হয় পাস্ট টেন্সে, উইল বি গুড। আর যেহেতু আমাদের এই পাশে উইল আসে, দ্যাটস আমাদের এই পাশে উইল ইউজ করা হচ্ছে না, দ্যাটস আমাদের এখানে উত্তরটা হবে ইজ গুড। বুঝতে পারছেন এটা ফাতিমা জোহরা সুমন ভাইয়া? যে হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের তিনটা কন্ডিশনাল সেট। এই সেন্টেন্স লেখার ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই তিনটা কন্ডিশন। তো এগুলো কি নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো আপনার দুজনের? হ্যাঁ, এই যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের 3 নাম্বার এক্সাম্পলটা হ্যাড বিন এবল টু, এই ব্যাপারটা একবার বলেন। ওকে ঠিক আছে, তো এখানে কি বলছে, হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। সাপোজ মনে করুন এখানে আমাদের এই ফার্স্টের টু দেওয়া আছে, হি উড হ্যাভ কাম টু সি আস, এটা হচ্ছে ফার্স্টের। তো আমাদের এখানে কি আছে, উড, উডের পরে হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। সুতরাং আমরা জানি এগুলো এই শর্তটা থাকে হচ্ছে থার্ড কন্ডিশনালে। দ্যাটস আমাদের কি ইউজ করতে হবে, অবশ্যই ইফ ইউজ করতে হবে, ইফ তারপর একটা সাবজেক্ট হি, তারপরে কি অবশ্যই আমাদের ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে হ্যাড, হ্যাডের পরে বিন। এখানে বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, একটু আগে কিন্তু আমরা দেখছি একটা আপনারা বলছিলেন বি, ওটা নিয়ে সমস্যা। ওই বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওইটার পাস্ট ফর্ম হচ্ছে বিন, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। সুতরাং এখানে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করেছে বিন, তারপরে হচ্ছে অ্যাবল টু, মানে অ্যাবল টু হচ্ছে এক্সটেনশন। ফাতিমা জোহর আপনি কি বুঝতে পারছেন? এখন বুঝতে। আচ্ছা ওকে, আর কি কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? না ভাই আমার কোনো কোশ্চেন নেই। না, কয়েকটা করতে। আচ্ছা ওকে, আমি ছবি তুলে দিচ্ছি, আপনারা ভাষায় বলে এগুলো মানে প্র্যাকটিস করে রাখেন, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আর যে সমস্যা হয় তাহলে আপনাকে হচ্ছে পড়বো কোনটা, ওটা আমি বলে দিতেছি আচ্ছা ঠিক এরপরে আছে। কোনটা আছে। হ্যাঁ। এরপর আমরা পড়বো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আগামীকালকে থেকে। যদি আমাদের আচ্ছা ভালো কথা, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো নিয়ে কি মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ এক্সক্লামেটরি অ্যাসারেটিভ ইম্পারেটিভ এগুলো নিয়ে কি কোনো ডিসকাস করতে হবে এগুলো? না। তার মানে আমরা শুধুমাত্র সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটা নিয়ে, এখান থেকে মাস্ট একটা থাকবে, দুইটা না থাকলে একটা থাকবে মাস্ট। তো আমরা আগামীকালকে এইগুলো নিয়ে পড়বো। ওকে, হুম। ওইটা আমি ছবি
লিখছি দেখেন এক এক কন্ডিশন হলে ক্লজে একটু সমস্যা ছিল এই আমার। কোনটাতে? ক্লজ, আচ্ছা হ্যাঁ CLA বলুন ক্লোজের কোন USE ক্লজ। সেদিন পড়াতে চাইছিলাম কিন্তু মানে ক্লোজের সময় হয় নাই পরবর্তীতে। আচ্ছা ওকে হ্যাঁ শুনুন ভাই বলুন ক্লোজের কোন জায়গায় সমস্যা? এখানে সাবঅর্ডিনেট ক্লজটা আপনি বুঝে দিবেন। আচ্ছা সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যেটা প্রিন্সিপাল ক্লোজের উপর থাকে মানে নির্ভর থাকে বা হ্যাঁ। ডিপেন্ডেন্ট থাকে। ধরুন যেমন এখানে আমরা ইফ বা কন্ডিশনাল দ্বারা যতগুলো সেন্টেন্স পড়লাম সবগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, মানে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, সরি সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এর এই হবে নির্ভরশীল হবে, মানে এই প্রিন্সিপাল ক্লোজ ছাড়া সাবঅর্ডিনেট ক্লোজ কোনো অর্থ দিতে পারবে না। সেটা কেমন আমরা দেখি একটা সেন্টেন্স। এই দেখুন আমি লাস্টে যে ছবিটা দিয়েছি ওখানে কি আছে, উপরেরটাই দেখুন ড্যাশ, না না ওখানে উপরটা আছে কত নম্বর, এটা 478 পেজ। ওকে ড্যাশ হি, আমরা এটা एग्जांपल দেখি, হ্যাড হি স্টাডিড রেগুলারলি, যদি সে ঠিকমতো পড়াশোনা করত। তো যদি আমরা শুধুমাত্র এইটুক বলি তাহলে কি মানে কোনো সম্পূর্ণ অর্থ হয়? যদি সে ঠিকমতো পড়াশোনা করত না, হয় না। মানে হয় না। সুতরাং আমাদের এটা আমরা কিন্তু বুঝতে পারছি এটা অবশ্যই আরেকটা আরেকটা সেন্টেন্স লাগবে এবং সেই সেন্টেন্সের উপরে এটা ডিপেন্ডেন্ট হবে, মানে সেই সেন্টেন্সটা হলে এটা পূর্ণ। দ্যাটস হোয়াই এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটা অন্যের উপর নির্ভরশীল, একটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সেটা কোনটার উপর? হি উড হ্যাভ সাকসিডেড, সে সফল হতো। আচ্ছা, তো যদি আমরা এইটুকু না পাই তাহলে কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ থেকে যায়। সুতরাং যেটা নিজে একটা সম্পূর্ণ অর্থ দিতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ। সেটার উপর ডিপেন্ডেন্ট থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সুমন ভাই আর কোনো কোশ্চেন? হ্যাঁ, ঠিক আছে, এটা আমি বুঝছি। তবে এই যে তিনটা ভাগ আছে সাবঅর্ডিনেট ক্লজের, যে অ্যাডভার্বাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর নাউন ক্লজ। হুম এগুলো একটু বুঝে দিলে ভালো নাউন, হতো। আচ্ছা নাউন ক্লজটা হচ্ছে আমরা জানি নাউন দ্বারা কোনো নাম বোঝায়, ঠিক আছে, নাম বা কোনো কাজ বোঝায়। কাজ বলতে কাজ করা না কিন্তু, মানে কোনো কাজের নাম বা অন্য কোনো নাম বোঝায়। সুতরাং যে ক্লজটাতে আপনারা দেখবেন নাম বোঝায় সাধারণত ওইটি হবে নাউন ক্লজ। আমরা ওই নাউন ক্লজ চেনার কয়েকটা উপায় ছিল, যেমন ওখানে আমরা নাউন ক্লজকে ইট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি বা আমরা ওখানে নাউন ক্লজের পরিবর্তে ইট ইউজ করতে পারি। আরেকটা एग्जांपल ছিল হচ্ছে মেবি হোয়াট দ্বারা, হোয়াট, ওয়েট আমি এখানেই মনে পড়তেছে না, নাউন ক্লজ না। হ্যাঁ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বাল ক্লজ। হ্যাঁ আচ্ছা ওকে অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভ দ্বারা দোষ গুণ দশ বোঝায়। গুণ আর অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে সব সময় যে নাউন থাকবে নাউনের বা নাউন বা প্রোনাউন এটা দোষ গুণ ধরা। সুতরাং আপনি নাউন বা প্রোনাউনের সাথে যেটা সম্পর্ক আছে, যদি সম্পর্ক থাকে ওই আপনার যে ক্লজটা ওই ক্লজটা হবে মানে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, বা না ওই নাউন বা প্রোনাউনের যদি দোষ গুণ বোঝায়, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝাবো, ওটা হবে না অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্ব ক্লজ কি আমরা জানি অ্যাডভার্ব দ্বারা অবস্থা বোঝায় বা ম্যানার বোঝায়, কোয়ালিটি বোঝায়, কোয়ান্টিটি বোঝায়, ঠিক আছে। তো আর অ্যাডভার্ব সবসময় আমরা দেখছি এই অ্যাডজেক্টিভ কাজ করার সময় নাউন বা প্রোনাউন নিয়ে, আর অ্যাডভার্ব কাজ করবে সব সময় এই নাউন, প্রোনাউন আর হচ্ছে কনজাংশন বাদে, এই তিনটা বাদে বাকি সবকিছু নিয়ে কাজ করবে অ্যাডভার্ব। মানে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্ব সাধারণত বেশিরভাগই ভার্বকে মডিফাই করে, মানে কাজ করার যে অবস্থাটা বা ম্যানারটা, ধরনটা। আমরা যদি হাউ, হোয়েন আর হচ্ছে হোয়াই আর হয়ার, মানে কোথায়, কেন, কিভাবে, এইগুলো দ্বারা ভার্বকে কোশ্চেন করলে আমরা যে উত্তরটা পাবো ওইটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ওকে এখানে হ্যাঁ ভাই আর কোনো? আহ, হুম, আচ্ছা এমনি তো বুঝলাম, তো ক্লোজে গেলে কি সমস্যা হতে পারে, ওইরকম কিছু একটা এক্সাম্পল দেন। আচ্ছা ওয়েট আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে। ওকে যেমন এখানে ছিল হচ্ছে যদি আমি বলি আই নো হোয়ার ইউ লিভ, তো এখানে শুধুমাত্র আই নো হোয়ার ইউ লিভ, ইউ লিভ এর নিচে দাগ দেওয়া আছে। তো এখানে বলছে ইউ লিভ, তুমি যেখানে বাস করো, তো আমি যেখানে বাস করি সেটা অবশ্যই একটা নাম আছে, নাম আছে না? হ্যাঁ, নাম আছে। তো যদি এইরকম নাম বোঝায় আর আমরা জানি শুধুমাত্র নাউন দ্বারাই নাম বোঝায়, দ্যাটস হোয়াই এটা হচ্ছে একটা নাউন ক্লজ। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে নাউন ক্লজ আবার আবার ওকে এবার আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজের কথা বলি, যে যদি আমি বলি
দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই ফেরাদার। তো এখানে হু কেম হেয়ার এখানে এটা নিচে দাগ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে জানি যে এই অ্যাডজেক্টিভ গুলো সবসময় নাউন বা প্রোনাউনের সম্পর্কে মানে তার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিণত। তো এখানে আমাদের সাবজেক্ট আছে দা বয়, এটা হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে। তো এই প্রোনাউন সম্পর্কে আরেকটু তথ্য দিছে বা এই মানে প্রোনাউনটা কে বা তার দোষ গুণ বলছে কে, হু কেম হেয়ার, মানে এর দ্বারা যে দা বয় হু কেম হিয়ার, যে বালকটা এখানে আসছিল। তো এখানে যে বালকটা বোঝাতে মানে এখানে আসছিল কে, সেই বালকটা। তো এখানে কিন্তু এই প্রোনাউনটাকে এই প্রোনাউন সম্পর্কে আরেকটু তথ্য দিছে বা এই প্রোনাউনের দোষগুণ অবস্থা সংখ্যা বুঝিয়েছে হু কেম হিয়ার দ্বারা। তো যদি এইরকম, আর সবসময় এটা খেয়াল রাখবেন যে অ্যাডজেক্টিভ ক্লুজ অলওয়েজ সবসময় নাউন বা প্রোনাউন নিয়ে কাজ করে, অন্য কোনো কিছু নিয়ে কাজ করবে না। বাট অ্যাডভার্বিয়াল ক্লুজ কখনো নাউন প্রোনাউন নিয়ে কাজ করবে না, জাস্ট এটুকু মনে রাখতে হবে। সুতরাং এখান থেকে আমরা দেখতে পারি হু কেম হিয়ার, এখানে হু বলতে কাকে বলছে, দা বয়, আর দা বয় কি একটা প্রোনাউন, দ্যাটস ওয়াই সেই হিসেবে কিন্তু এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লুজ। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা অ্যাডভার্বিয়াল ক্লুজের কথা যদি আমি বলি, when I was 5, যখন আমার বয়স 5 ছিল, I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। তো এখানে কিন্তু এটা কিসের সাথে, যখন, যদি আমরা ভার্বকে, ভার্ব আছে কোনটা, ওয়েন্ট, ওয়েন্টকে যদি আমরা কখন দ্বারা কোশ্চেন করি যে কখন গিয়েছিলাম, যখন আমার বয়স 5 ছিল। তো এখানে ওয়েন্টকে মানে ভার্বকে আমরা চারটা জিনিস দ্বারা কোশ্চেন করে যদি কোনো উত্তর পাই, চারটা জিনিস হচ্ছে কি কি, কখন, কোথায়, কেন, কিভাবে। এই চারটার যে কোনো একটা দ্বারা যদি কোশ্চেন করে উত্তর পাই এবং সেই উত্তরটা ওই ক্লোজের সাথে যদি মিলে যায়, তাহলে সেটাই হয় আমাদের একবার বিয়ে ক্লোজ। মানে এখানে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, when I was 5, যখন আমি 5 বছর বয়স ছিলাম বা যখন আমার বয়স 5 বছর ছিল। বুঝতে পারছেন শুন ভাইয়া? আমি বুঝতে পারছি। তবে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব শুধুমাত্র নাউন, প্রোনাউন, কনজাংশন, এই তিনটা বাদে সবকিছু কিছু মডিফাই করতে পারে। একটা চার্ট দিয়ে দিচ্ছি, এটা একটু দেখবেন তাইলে হবে। শুনবে, দেখুন ছবিটা স্পষ্ট। হ্যাঁ দেখুন, এবার যেটা বলছি এটা স্পষ্ট। হ্যাঁ। এই জিনিসগুলোকে মডিফাই করতে পারে। আচ্ছা, এটা দিস না আগে। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন? না ভাই, কোশ্চেন নেই আসলে। আচ্ছা ওকে, ঠিক আছে। তো আমরা আগামীকালকে পড়বো হচ্ছে